আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু লার্ন ক্রাফট একাডেমি। তো লার্ন ক্রাফট একাডেমির আজকের এই পর্বে আমরা আমাদের এসএসসি বাংলা সাহিত্য বা বাংলা প্রথম পত্র বইয়ের আমাদের যে তৃতীয় গদ্য বা তৃতীয় গল্পটা, সেটা হচ্ছে শুভা। এই শুভা গল্পটা প্রথম অংশ, অর্থাৎ আমার ভিডিও অনুযায়ী যে প্রথম পার্ট, সেই প্রথম পার্টটা আমরা পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং আমরা খুবই ভালোভাবে বিশ্লেষণ করার চেষ্টা করবো আমি ইনশাল্লাহ। চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করি। এবং তোমরা অবশ্যই এরকম এডুকেটিভ এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য লার্ন ক্রাফট একাডেমিকে সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো বেশি কথা না বলে আমরা শুরু করি। তো দেখো, এর পূর্বে কিন্তু আমরা প্রত্যুপকার এবং আমাদের যে দ্বিতীয় গল্পটা, যেটা হচ্ছে আমাদের ফুলের বিবাহ, এই দুটো গল্পই কিন্তু কমপ্লিট করেছি। সো এই দুইটা গল্পের ভিডিও লিঙ্ক অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তো এখান থেকে দেখে আসতে পারো অথবা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারো। তো আমাদের যে গল্পটার নাম সেটা হচ্ছে শুভা। এই শুভা গল্পটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে খুবই গুরুত্বপূর্ণ। কেন এত গুরুত্বপূর্ণ? এর কারণ হচ্ছে এই শুভা গল্প থেকে আসলে প্রচুর কোয়েশ্চেন করার জায়গা আছে, ঠিক আছে, এবং এটি খুবই প্রাসঙ্গিক একটা কোয়েশ্চেন। তোমরা যারা ক্লাস 6-এ হয়তোবা পড়েছো, আমাদের নিম ফুল রিলেটেড একটা গল্প ছিল, তো ওখানেও সেম ধরনের একটা গল্প। তো চলো আজকে আমরা শুভা পড়ি। শুভা লিখেছেন মূলত রবীন্দ্রনাথ ঠাকুর। তো লেখক পরিচিতি সম্পর্কে তোমাদের আর কিছু বলবো না, তোমরা একটু পড়ে নিও। তো চলো আমরা এখন পড়া শুরু করি। মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল, তখন কে জানিত সে বোবা হইবে। আসলে দেখো, যখন মেয়েটির নাম, কোন মেয়েটি, এখানে আমাদের যে গল্পের মূল চরিত্র সেটা হচ্ছে শুভা। এই মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হয়েছিল, তখন কে জানিত যে সে বোবা বোবা হইবে। তাহার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হইয়াছিল। অর্থাৎ তার যে বড় দুইজন বোন, তাদের নাম দেওয়া হয়েছিল কি? সুকেশিনী ও সুহাসিনী। আসলে দেখো, এই সুভাষিনী, সুকেশিনী, সুহাসিনী, এই নামগুলো কিন্তু অত্যন্ত মাধুর্যপূর্ণ। কেমন? যেমন এই যে নাম যেটা বললো হচ্ছে সুকেশিনী, আসলে কেশ বলতে বোঝায় চুল, অর্থাৎ যে মানে সুন্দর চুলের অধিকারী যে নারী। সুহাসিনী শব্দের অর্থ হচ্ছে যে মিষ্টি করে হাসতে পারে এমন নারী। আর সুভাষিনী শব্দের অর্থ হচ্ছে যার হচ্ছে কথা মিষ্টি বা সুন্দর করে কথা বলে, তাকে বলা হচ্ছে সুভাষিনী। কিন্তু আসলে সুভাষিনী যার নাম, অর্থাৎ শুভা, সে আসলে বোবা। এখন এটা কে জানতো যে সে বোবা হবে? তার নাম রাখা হয়েছিল কি? সুভাষিনী। তো এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তোমাদের এই গল্প আসলে প্রত্যেকটা লাইন তোমাদের বুঝতে হবে। যাই হোক, বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হয়েছিল, তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখেন। অর্থাৎ এই যে সুকেশিনী, সুহাসিনী, এগুলো আসলে মানে সাদৃশ্যপূর্ণ। তো এই জন্য মিলের অনুরোধ, অর্থাৎ মিল করার জন্য তার নাম রাখা হয় সুভাষিনী। এখন সকলে তাকে সংক্ষেপে শুভা বলে। সকলে তাকে সংক্ষেপে কি বলে ডাকে? শুভা বলে ডাকে। দস্তুর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে দুটি মেয়ের বিবাহ সম্পন্ন হয়েছে। দস্তুর মতো বলতে আসলে বোঝায় যথাসাধ্য, অর্থাৎ যতটুকু পেরেছেন তার বাবা সেরকম অর্থ খরচে। এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে। এইটা, এই যে তোমাদের এই পয়েন্টটা দেখো, এই পয়েন্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ? এই যে এইটুকু আমাদের, এটা খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে এটা আমাদের অনুধাবনের ক্ষেত্রে অনেক সময় পড়ে, যে হচ্ছে আসলে নীরব হৃদয় ভরা বলতে কি বোঝানো হচ্ছে। তো আমরা যদি গল্পটা বুঝতে পারি, কনসেপ্টটা, তাহলে সেটা আমাদের জন্য বোঝা ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। যে কথা কয় না সে যে অনুভব করে, ইহা সকলের মনে হয় না। অর্থাৎ যে কথা বলতে পারে না, কিন্তু তার যে অনুভূতি আছে, সকলেরই অনুভূতি আছে না। তোমাকে যখন কেউ একটা বাজে কথা বলে বা তোমার মুখের উপরে একটা খারাপ কথা বলে, তখন তুমি মনে করো তুমি কিছু বললা না, কিন্তু তোমার মনে কিন্তু একটা খারাপ লাগা কাজ করে। এই জন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। বলতো যে এই মেয়ে আসলে কথা বলতে পারে না, এই মেয়েটার কি হবে, মানে এই মেয়েটা তো কথা বলতে পারে না, তো ওর আসলে কি হবে ভবিষ্যতে। তো এটাও ওর সবার সামনে, ওর মানে ওর সামনে এটা বলতো, যার কারণে ওর যে অনুভূতিটা সেটা আঘাতপ্রাপ্ত হতো। সে যে বিধাতার অভিশাপ রূপে তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে, এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল। অর্থাৎ সে আসলে তার পিতামাতার, মানে তার মানে সরি, তার যে বিধাতা মানে সৃষ্টিকর্তা, এই সৃষ্টিকর্তার অভিশাপ রূপে, অর্থাৎ সে নিজেকে একজন অভিশাপ রূপে দেখছে। তাহার ফল এই হইয়াছিল, সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত। অর্থাৎ সে সাধারণ যারা মানুষ রয়েছেন বা তার পাড়া প্রতিবেশী রয়েছে, তাদের থেকে সবসময় একটু
গোপন করে রাখতে চাইতো। কেন? কারণ সামনে গেলেই তাকে দেখে একটা বাজে মন্তব্য করবে বা হতাশা প্রকাশ করবে, তখন তো তার খারাপ লাগবে। মনে করি দোষ আমাকে সবাই ভুললেই বাঁচি, অর্থাৎ সবাই যদি আমাকে ভুলে যায় তাহলেই সেটা আমার জন্য মঙ্গল। কিন্তু বেদনা কি কেহ কখনো ভোলে? পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল। অর্থাৎ দেখো, সে হয়তোবা চোখের আড়ালে আছে কিন্তু মনের আড়ালে না। কারণ পিতামাতার মনে সবসময় একটা সংশয় আছে যে এই মেয়ের আসলে কি হবে, এটা তাদের মনে কিন্তু সবসময় আছে। বিশেষত তাহার মা তাহাকে নিজের একটি ত্রুটি স্বরূপ দেখিতেন। কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন। অর্থাৎ একজন মা, তার মা সন্তান যদি কোনো শারীরিকভাবে বা মানসিকভাবে, শারীরিকভাবে যদি ক্ষতিগ্রস্ত হন বা জন্মগত কোনো সমস্যা থাকে, তখন কিন্তু মায়ের এটা নিজের ত্রুটি স্বরূপ দেখেন, এটা একটা দোষ। ঠিক আছে? বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ সুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন। অর্থাৎ তার পিতা যে বাণীকণ্ঠ, তিনি সুভাষিনীকে বা সুভাকে সবচেয়ে বেশি ভালোবাসত। কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন। অর্থাৎ তার মা তার প্রতি আসলে বিরক্ত ছিল। তার মন খারাপ ছিল তার মায়ের যে এমন একটি সন্তান তার ঘরে জন্মগ্রহণ করেছে। গর্ভের কলঙ্ক বলতে কি বোঝানো হয়? আমাদের যে শব্দ অর্থ আছে সেটা পড়লে যদি আমরা বুঝতে পারবো, গর্ভের কলঙ্ক বলতে হয় যে নিজে মানে গর্ভ মানে কি, তার মা তাকে গর্ভধারণ করেছে। তো এটাকে তিনি কলঙ্ক মনে করতেন যে আসলে কেমন একটা মেয়ে জন্মগ্রহণ করেছে, সন্তান হিসেবে কলঙ্ক একটা সন্তান। সুভার কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল। অর্থাৎ সুদীর্ঘ পল্লব মানে কি, চোখের একটা বড় পাতা এবং একটি সুন্দর মানে সুন্দর দুটি কালো চোখ ছিল, এবং তাহার ওষ্ঠাধরের ভাবের আভাস মাত্রে কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত। অর্থাৎ তার মুখ, ওষ্ঠ এবং অধর এই দুটো মিলে হয় ওষ্ঠাধর। কিশলয় মানে কি, কচি যে গাছের নতুন পাতা আছে, এমন পাতার মতো কাঁপিয়া উঠিত যখন সে কথা বলতো, অর্থাৎ যখন সে ঠোঁট নাড়াতো, এমন কিছু। ঠিক আছে? কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদিগকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয়, কতকটা তর্জমা করার মতো। সকল সময় ঠিক হয় না, ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয়। কিন্তু কালো চক্ষে কিছু তর্জমা করিতে হয় না, মন আপনি তাহার উপরে ছায়া ফেলে। অর্থাৎ আমাদের যখন আমরা কথা বলি তখন কিন্তু আমাদেরকে অনেক কিছু বুঝে শুনে কথা বলতে হয়, নিজের মতো করে কথা বলার চেষ্টা করতে হয়। কিন্তু এই যে ডাকর ডাকো সুন্দর কালো চোখ, এই কালো চোখকে আসলে কিছু বলতে হয় না। কালো চোখের দিকে তাকালেই এমন মানে একটা চোখ, যে কারো দিকে তাকালে তখন তার মন আপনি ভালো হয়ে যায়, তাহার উপরে ছায়া ফেলে, ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত কখনো মুদিত হয়। একটা কথা আছে যে আসলে দেখবা যে চোখ দেখে কিন্তু মানুষকে বোঝা যায় যে আসলে তার অবস্থা বা তার পরিস্থিতি চোখ দেখলেই বোঝা যায়। ঠিক আছে? বা তার মায়া, এমন কিছু। কখনো উজ্জ্বল ভাবে জ্বলিয়া ওঠে, কখনো ম্লান ভাবে নিবিয়া আসে, কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষ ভাবে চাহিয়া থাকে, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিকে ঠিকরিয়া ওঠে। অর্থাৎ এখানে কবি এই যে সুভার যে চোখ, এই চোখকে বিভিন্ন জিনিসের সাথে তুলনা করেছেন। ঠিক আছে? যেমন এই যে এখানে অনেক কিছুই বলা হয়েছে, এটা আসলে যে বললাম যে কখনো অস্তমান যে সূর্যের মতো, আহ চন্দ্রের মতো অনিমেষ ভাবে চাইয়া থাকে। তারপরে তিনি বিভিন্ন ভাবে এটাকে তুলনা করার চেষ্টা করেছেন। ঠিক আছে? এখানে দেখো একটা কথা বলা হয়েছে যে আহ কোথায় গেল, এই যে উজ্জ্বল হয়ে ওঠে, ম্লান ভাবে নিবিয়ে আসে, অস্তমান চন্দ্রের মতো অনিমেষ ভাবে তাকিয়ে থাকে, অর্থাৎ অপলক ভাবে তাকিয়ে থাকে। ঠিক আছে? মুখের ভাব বই আজন্মকাল যাহার অন্য ভাষা নাই, তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শ গভীর। অর্থাৎ তার তো আসলে চোখের ভাষা ছাড়া কোনো ভাষাই নেই, সে তো কথা বলতে পারে না। তো এজন্য তার যে চোখের ভাষা, এটাই তার হচ্ছে আসলে জন্ম থেকে, মানে এটাই তাকে প্রকাশ করে আসলে। ঠিক আছে? অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। অর্থাৎ কবি কিসের সাথে প্রকাশ করছেন? লেখক, স্যার এখানে কবি বলা যাবে না, এখানে বলতে হবে লেখক। স্বচ্ছ আকাশের মতো আহ বলছেন। এই বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে। অর্থাৎ যে মনে করো বৃহৎ প্রকৃতি মানে কি,
আসলে বিজন, দেখো এই যে একটা কথা যে বিজন মহত্ব, এসব আসলে বলতে কি বোঝায়? দেখো এই যে বিজন মহত্ব বলতে বোঝায় একদম মানে কোনো কেউ নেই, জনশূন্য, নির্জন একটা পরিবেশ। যখন তুমি দুপুরবেলা, গ্রীষ্মকালে, বিশেষ করে গ্রীষ্মকালে দুপুরবেলা যখন তুমি বাইরে বেরোবে, বিশেষ করে প্রকৃতিতে যাবে, দেখবে ওই জায়গাতে একদম নিস্তব্ধ হয়ে আছে, অর্থাৎ কেউ মানে কোনো কুটু শব্দ নেই, পাখিরাও নিজেদের বাসায় চলে গেছে এমন মনে হচ্ছে। তো এরকম একটা কিছুর সাথে তুলনা করেছেন কবি। বারবার কবি বলে ফেলছে, আসলে হবে লেখক। এই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত। কেন? কারণ এই যে দেখো সে কথা বলতে পারছে না, সে সবসময় চুপ করে আছে। এজন্য সাধারণ যে মেয়েরা আছে বা বালক বালিকারা আছে তার সাথে তাকে একটু ভয় করত। তাহার সহিত খেলা করিত না। সে নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। এই যে দেখো নির্জন দ্বীপ্রহর, দ্বীপ্রহর মানে দুপুর, অর্থাৎ সেই মানে একদম নিশ্চুপ একজন মানুষ। দেখো এখানে গ্রামের নাম উল্লেখ করেছে। গ্রামের নাম কি? গ্রামের নাম হচ্ছে চণ্ডীপুর। গ্রামের নাম চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি আবার হাইলাইট করাটা একটু ভুল হয়ে যাচ্ছে। গ্রামের নাম চণ্ডীপুর, নদীটি বাংলাদেশের একটি ছোট নদী। গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তার প্রসার নয়। অর্থাৎ এই যে মেয়েটা অর্থাৎ শুভা, তার কিন্তু বহুদূর পর্যন্ত সে যেতে পারে না, একটা ছোট একটা তার সীমানা। নিরলসা তন্বী নদীটি, নিরলসা তন্বী নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়। দেখো এই যে নিরলসা তন্বী, এটা বলতে আসলে কি বোঝানো হচ্ছে? এই নিরলসা তন্বী বলতে আসলে বোঝানো হচ্ছে যে কি বলে এটাকে, নিরলসা তন্বী বলতে আমাদের যে আহ ওই যে বলে না যে বাংলাদেশের মানে সুগঠিত দেহ, এরকম কিছু। ঠিক আছে, নিরলসা তন্বী বলতে কি এখানে বোঝানো হচ্ছে? তন্বী বলতে সুগঠিত দেহ। দুই ধারের গ্রামের সকলেরই সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে। একটা নদীর, সে কিন্তু দুইটা গ্রামকে কানেক্ট করে, এরকম কিছু বোঝাচ্ছে। দুই ধারে লোকালয় এবং তরু ছায়া ঘন উচ্চ তট, নিম্নতল দিয়া গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী আত্মবিস্মৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণচার্য চলিয়াছে। দেখো কত সুন্দর ভাষাগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের। তো তিনি আসলে এখানে মূলত প্রকৃতির বর্ণনা দিচ্ছেন, যে আসলে নদীর বর্ণনা দিচ্ছেন, গ্রামের বর্ণনা দিচ্ছেন অনেক সুন্দরভাবে। বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরেই। বাণীকণ্ঠ কে বলতো? বাণীকণ্ঠ হচ্ছে শুভার পিতা, শুভার বাবা হচ্ছে বাণীকণ্ঠ। তাহার বাখারির বেড়া, বাখারির বেড়া। তো বাখারির বেড়া বলতে আসলে কি বোঝানো হচ্ছে? মূলত এই জন্য শব্দার্থগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেক শব্দার্থ রয়েছে যেগুলো আমরা আসলে বুঝতে পারি না ঠিক মতো। তো এই জন্য আমাদের শব্দার্থ বই থেকে অনেক ভালোভাবে পড়ে নিতে হবে। যাই হোক, আটা চালা, গোয়াল ঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম কাঁঠাল এবং কলার বাগান নৌকা বাহী মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে। অর্থাৎ সকলের কিন্তু এইসব জিনিস, এই যে বাখেরির বেড়া, তারপরে হচ্ছে তোমার গোয়াল ঘর, ঢেকিশালা, এগুলো সবকিছুই সকলের দৃষ্টি আকর্ষণ করে। সকলে দেখে যে কত কিছু আছে এনার। ঠিক আছে, তো মনে করো একজন লোকের অনেক যে সম্পত্তি, সেগুলো দেখে মানুষের যেমন নজর লাগে, এমন কিছু। যেমন এই যে যেটা আমি এক্ষুনি বললাম যে বাখারি বলতে আসলে কি বোঝায় বলতো? কাঁধের দুদিকে দুপ্রান্তে ঝুলিয়ে রাখা বোঝা বহনের বাঁশের ফালি। এটা আমি শব্দার্থ থেকে বলছি। এই গারস্থ সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটিও কাহার নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সেই নদী তীরে আসিয়া বসিয়া থাকে। অর্থাৎ সে আসলে কারো নজরে আসে কিনা সেটা জানে না, তবে সে যখনই ছুটি পায়, যখনই একটু অবসর পায়, যখনই তার কাজ থাকে না, সেই নদীর তীরে এসে বসে থাকে একটু প্রকৃতিতে। অনেক আছে না আমরা প্রকৃতি প্রিয় মানুষ, যারা একটু সুযোগ পেলে প্রকৃতিতে ফিরে যায়, চেয়ে থাকে, এমন কিছু, এমন ধরনের এই বৈশিষ্ট্য আছে শুভার মধ্যে। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, যেন তাহার হইয়া কথা কয়। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর সমস্ত মিশিয়া এক চারিদিকে চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় বালিকার চিরনিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙিয়া ভাঙিয়া পড়ে। দেখো কত কিছু লেখা একটা লাইনের মধ্যে। একদম মানে নদীর যে আমাদের যে একটা বর্ণনা পূর্ণ, যে কিভাবে আসলে হয় সবকিছু, সেটা আমাদেরকে এখানে বর্ণনা করছে। ঠিক আছে, এই আন্দোলন মানে কিন্তু আবার যে প্রোটেস্ট বলতে কিছু না। আন্দোলন বলতে বোঝায় হচ্ছে এই যে মানে আন্দোলিত হওয়া, কাঁপা, নড়াচড়া করা। ঠিক আছে, এই কম্পন। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি ইহাও বোঝার বোবার ভাষা।
বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট শুভার যে ভাষা তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার। ঝিল্লির অবপূর্ণ তৃণভূমি হইতে শব্দাতীত নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত ভঙ্গি, সঙ্গীত ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস। দেখেছো, আমাদের এক একটা লাইন পড়ছি এবং এক একটা লাইনের যে কত মাধুর্য সেটা আমাদেরকে এখানে বোঝাচ্ছে। এখানে দেখো, এই যে নক্ষত্রলোক বলতে বোঝা হচ্ছে আকাশ। ঝিল্লির অবপূর্ণ মানে কি, ঝিঝি পোকা আছে না, এই ঝিঝি পোকার যে ডাক, ঝিঝি পোকা ডেকে যাচ্ছে। এবং এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইত, গৃহস্থেরা ঘুমাইত, পাখিরা ডাকিত না, খেয়া নৌকা বন্ধ থাকিত, স্বজন জগৎ সমস্ত কার্যক্রমের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত, তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত, একজন সুবিস্তীর্ণ রোদে আর একজন ক্ষুদ্র তরুর ছায়ায়। অর্থাৎ যখন একদম ভর দুপুরবেলা সাধারণত মানুষ কি করে, রেস্ট করে না, বা বিশেষ করে বাঙালিরা দুপুরবেলা ঘরে ফিরে যায়, যখন তাদের কোনো কাজ থাকে না দুপুরবেলা আসলে। তো তখন এই যে শুভা, সে হচ্ছে প্রকৃতির মাঝে চলে যেত। তখন প্রকৃতিও কিন্তু, আমি যেটা বললাম, গ্রীষ্মকালের সময়টা প্রকৃতিকে লক্ষ্য করবে, তো সে প্রকৃতির মধ্যে চলে যেত এবং সে প্রকৃতির সাথে সময় কাটাতো। এই প্রকৃতিও বিজন মূর্তি ধারণ করিত। এই বিজন মূর্তি ধারণ করা মানে কি, অর্থাৎ একদম জনমানব শূন্য শান্ত অবস্থা। ঠিক আছে, তো দেখো, প্রকৃতিও শান্ত, সেও শান্ত, শুধু প্রকৃতি হচ্ছে রোদের মধ্যে এবং সে হচ্ছে একটি গাছের ছায়ায়। সুভার যে গুটিকতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তা নহে, অর্থাৎ তারও কিন্তু বন্ধু ছিল। গোয়ালের দুটি গাভী, তাহাদের নাম সর্বশী ও পাঙ্গুলি। এই যে মানে এই কথাটুকু, সর্বশী আর পাঙ্গুলিকে নিয়ে যে এই পর্যন্ত লেখা হয়েছে, এইগুলো কিন্তু খুব এমসিকিউ পড়ে এগুলো থেকে। এই জন্য আমাদের বইয়ের যে গল্পগুলো সেগুলো খুব ভালো মতো পড়া উচিত। গোয়ালের দুটি গাভী, তাহাদের নাম সর্বশী ও পাঙ্গুলি। সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই, কারণ সুভা তো কথা বলতে পারত না, কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত। তাহার কথাহীন একটা করুণ সুর ছিল, তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝিত। অর্থাৎ এই মালিকের প্রতি যে একটি টান থাকে পাখিদের, তো তেমনি সর্বশী ও পাঙ্গুলিরও একটা টান ছিল, এজন্য তার কোনো শব্দ ব্যবহার করতে হতো না, তার যে পায়েস আওয়াজ সেটা শুনেই তারা বুঝে যেত। সুভা কখন তাহাদের আদর করিতেছে, কখন ভর্ৎসনা করিতেছে, কখন মিনতি করিতেছে, তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারিত। অর্থাৎ একজন পশু, একজন পাখি, বলা হয় না যে তারা আসলে মানুষের কাছে অতি অতি বিশ্বস্ত এবং তারা মানুষের ইমোশনটা বুঝে। ঠিক আছে, তো সুভা কখন তাদের আদর করে, কখন তাদেরকে তাদের উপর রাগ করে, কখন মিনতি করে, কাকুতি মিনতি করে, এগুলো তারা খুব ভালো বুঝিতে পারত। সুভা গোয়ালে ঢুকিয়া দুই বাহুর দ্বারা সর্বশীর গ্রীবা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গণ্ডদেশ ঘর্ষণ করিত। অর্থাৎ সুভা, এই যে গোয়াল ঘর, আমাদের যে বাণীকণ্ঠ, তার যে গোয়াল ঘর, সেই গোয়াল ঘরে ঢুকে তাদেরকে আদর করিত। এক কথায় সেটাই বোঝানো হচ্ছে। এখানে গ্রীবা বেষ্টন করিয়া মানে কি, গলা জড়িয়ে তার কানের কাছে নিজের গলা ঘষত। ঘর্ষণ করিত মানে কি, ঘষত। এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত। বালিকা দিনের মধ্যে নিয়মিত 3 বার করিয়া গোয়াল ঘরে যাইত, তাহা ছাড়া অনিয়মিত আগমনও ছিল। গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত, সেদিন সে অসময়ে তাহার এই মুখ বন্ধু দুটির কাছে আসিত। অর্থাৎ বধির, এরা মুখ মানে কি, মুখ মানে হচ্ছে বধির। এই বধির মানে এরা তো বোবা প্রাণী, কথা বলতে পারে না, সেও বোবা, তারাও বোবা। যখন তার, যেটা বলা হয়েছিল যে তার মা সব সময় তাকে নিয়ে চিন্তিত থাকতো, গর্ভের কলঙ্ক মনে করতো, তো সে বাসায় যখন, তার বাড়িতে যখন কোনো খারাপ কথা শুনতো মায়ের কাছে বা যে কোনো কারো কাছে, তখন সে চলে আসতো সময় অসময়ে। তাহার সহিষ্ণুতা পরিপূর্ণ বিশদশান্ত দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝিতে পারিত এবং সুভার গা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে শিং ঘষিয়া ঘষিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত। দেখো, একজন মানুষ যখন কষ্টে থাকে, একজন মানুষ যখন দুঃখে থাকে, তখন কিন্তু
অন্য যদি মানুষ তার ইমোশনটা বুঝতে পারে তাহলে এসে তাকে সহানুভূতি যোগায়, তার পাশে বসে, তার গায়ে হাত দেয়, তাকে একটু আহ ফিরিয়ে আনার চেষ্টা করে। ঠিক তেমনই যখন শুভা এরকম মন খারাপ অবস্থায় যেত তখন কিন্তু তার যে এই সর্বশী এবং পাঙ্গুলি তার অবস্থা বুঝতে পারতো, এজন্য তারা এভাবে এসে অনুমান করার চেষ্টা করতো এবং পাশে এসে বসতো। ইহারা ছাড়া ছাগল এবং বিড়াল শাবকও ছিল, কিন্তু তাহাদের সহিত শুভার এরূপ সমকক্ষভাবে মৈত্রী ছিল না, অর্থাৎ এত মেলামেশা ছিল না। তথাপি তাহারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত, অর্থাৎ এত মেলামেশা না থাকলেও তারা অনেক অনুগত ছিল এই শুভার। বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে তখন শুভা গরম কলটি নিঃসংকোচে অধিকার করিয়া সুখ নিদ্রার আয়োজন করিত। অর্থাৎ জানো, তোমরা সকলে জানো যে বিড়াল অতি আদর প্রিয় প্রাণী। সে সবসময় দেখবে আরাম প্রিয় হতে চায়, সে একটু আরাম খোঁজে। যখনই এরকম এই যে দিনে এবং রাত্রে বেলা শুভার কোলে এসে নিঃসংকোচে, দেখো কত সুন্দরভাবে লেখা, নিঃসংকোচে অধিকার করিয়া, অর্থাৎ কোলটা যেন তার এমন অধিকার করিয়া সে শুয়ে যেত ওই জায়গায়। ঠিক আছে। এবং শুভা তাহার গ্রীবা অর্থাৎ ঘাড় এবং পৃষ্ঠে কোমল অঙ্গুলি বুলাইয়া দিলে আহ তাহার গ্রীবা এবং পৃষ্ঠে কোমল অঙ্গুলি বুলাইয়া দিলে তাহার নৃত্যাকর্ষণের বিশেষ সহায়তা হতো। অর্থাৎ কেউ যখন আমাদের যেমন আদর করে, আমাদের মাথায় একটু হাত নেড়ে দেয়, তখন আমাদের কিন্তু ভালো লাগে, ঠিক আছে, মনে শান্তি লাগে। ঠিক তেমনি এই যে বিড়ালদেরও একই। তো যখন গলা জড়িয়ে পৃষ্ঠে বলতে কি পিঠে এরকম আদর করতো তখন তার ভালো লাগতো। ইঙ্গিতে এরূপ অভিপ্রায়ও প্রকাশ করিত। ঠিক আছে, অর্থাৎ তার যে ঘুমের অবস্থা আসতো সেটা সে আবার ইঙ্গিত দিয়ে প্রকাশ করতো। তো আমার যেটুকু মনে হচ্ছে যে এই পর্যন্ত পড়ায় আমাদের কাছে উত্তম হবে এই প্রথম পার্টে, এবং দ্বিতীয় পার্টে আমরা এই উন্নত শ্রেণীর কোন প্রাণী আছে তার সম্পর্কে আমরা জানবো, এবং দ্বিতীয় পার্টটা সম্ভবত একটু বড় হবে। তো আজকে ছিল মূলত এই পর্যন্তই, আমরা শুভা সম্পর্কে একটা ধারণা নিয়ে নিলাম এবং পরবর্তী পর্বে আমরা বাকি অংশটুকু শেষ করবো ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, এবং সবাই এই লার্ন ক্রাফট একাডেমিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।